সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালোই আছো। আমিও ভালো। অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি তোমরা যে যেখানে আছো আমার অনলাইন ক্লাসটি দেখছো এবং আশা করব যে তোমরা সাথে বই নিয়েই এটি পর্যবেক্ষণ করবে। তো গত ক্লাসে আমি তোমাদের পড়াইছিলাম আটলান্টিক মহাসাগরীয় স্রোত। তো গত ক্লাসে আমরা দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় স্রোত নিয়ে আলোচনা করেছিলাম। যে আটলান্টিক মহাসাগরীয় স্রোতটিকে আমরা দুইটা ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগরীয় স্রোত এবং একটা দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় স্রোত। তো গত ক্লাসে আমরা দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় স্রোতটি পড়িয়েছিলাম। আজকে আমরা আলোচনা করব উত্তর আটলান্টিক মহাসাগরীয় স্রোত। আজকে আমাদের পাঠের বিষয় হবে উত্তর আটলান্টিক মহাসাগরীয় স্রোত। তো উত্তর আটলান্টিক মহাসাগরীয় স্রোতকে আমরা পাবো উপসাগরীয় স্রোত। এটিকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে: উত্তর আটলান্টিক স্রোত, ক্যানারি স্রোত, পশ্চিম গ্রিনল্যান্ডীয় স্রোত। 2 নম্বরে আমরা পাবো নিরক্ষীয় স্রোত, উত্তর নিরক্ষীয় স্রোত, সুমেরু স্রোত, ল্যাব্রাডর স্রোত, গিনি স্রোত এবং ইরমিজান স্রোত। তো গত ক্লাসে আমরা দক্ষিণ নিরক্ষীয় স্রোত দেখিয়েছিলাম। এর যে শাখাটি নিরক্ষরেখা অতিক্রম করে গেছে সেখান থেকে আমরা আলোচনা করব। দক্ষিণ নিরক্ষীয় স্রোতের যে শাখাটি নিরক্ষরেখা অতিক্রম করে প্রথমে মেক্সিকো উপসাগরে প্রবেশ করে। মেক্সিকো উপসাগরে প্রবেশ করে। মেক্সিকো উপসাগরে প্রবেশ করে কিছুটা দুর্বল হয়ে যায়, কিন্তু এখানে পৃথিবীর আমরা উত্তর আমেরিকা দেখতে পাবো মিসিসিপি নদী। সেই নদী থেকে একটি বিশাল প্রবাহ এখানে এসে যুক্ত হয়ে সেটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়। আমরা দেখিয়েছি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়। এটি হচ্ছে উপসাগরীয় স্রোত। এই স্রোতটি উত্তর আটলান্টিকের মাঝামাঝি স্থানে কিছুটা দুর্বল হয়ে পড়ে এবং পরবর্তীতে পশ্চিমা বায়ু প্রবাহের ফলে এটি আরও সক্রিয় হয়ে কি হয়, 3টি শাখায় বিভক্ত হয়। এর একটি হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগর স্রোত। এটি একটি উষ্ণ স্রোত। যেহেতু উষ্ণমণ্ডলীয় অঞ্চল দিয়ে এটি উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়, এটি একটি উষ্ণ স্রোত। এই স্রোতটি কী হয়, নরওয়ে এবং সুইডেনের পার্শ্ব দিয়ে সুমেরু সাগরে প্রবেশ করে। এটি একটি উষ্ণ স্রোত। এই স্রোতটার নাম এখানে দেওয়া হয়েছে উত্তর আটলান্টিক স্রোত। তোমরা এটি পশ্চিমা স্রোত নামে অভিহিত করা হয়েছে। এর দ্বিতীয় স্রোতটি হচ্ছে ক্যানারি স্রোত। এটি দক্ষিণ পূর্ব দিকে বেঁকে এবং পরবর্তীতে উত্তর পূর্ব বায়ু প্রবাহ ফলে বেঁকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়। এই যে ক্যানারি দ্বীপের পার্শ্ব দিয়ে প্রবাহিত হয় বলে এটাকে ক্যানারি স্রোত বলে। তোমরা দেখতে পাচ্ছ এখানে এটি একটি শীতল স্রোত। আমরা এখানে উষ্ণ স্রোত এইটা হচ্ছে আমরা এই চিহ্ন দিয়ে দেখিয়েছি। আর শীতল স্রোত এটি আমরা দেখিয়েছি ভাঙা ভাঙা অ্যারো চিহ্ন দিয়ে, ব্রেক অফ অ্যারো চিহ্ন। এটি একটি শীতল স্রোত। কেন শীতল স্রোত? এটি সুমেরু স্রোতের একটি শীতল স্রোত এই গভীর সমুদ্র দিয়ে এই স্রোতের সাথে মিলিত হয়েছে বিধায় এটি একটি শীতল স্রোত। এটির নাম হচ্ছে ক্যানারি স্রোত। এটি একটি শীতল স্রোত। সঙ্গত কারণে এই অঞ্চলটা উষ্ণ অঞ্চল, এখানে এই স্রোতটি উষ্ণ হওয়ার কথা, কিন্তু এখানে ঘটনাটা ঘটেছে যে গভীর সমুদ্র থেকে একটা শীতল স্রোত এসে এই স্রোতের সাথে মিলিত হওয়ার কারণে এটি
শীতলতা লাভ করে। এই কারণে এই স্রোতটি এখানে শীতল স্রোতে পরিণত হয়েছে। তৃতীয় শাখাটি গ্রিনল্যান্ডের পশ্চিম পার্শ্ব দিয়ে এটি সুমেরু সাগরে প্রবেশ করে। এই গ্রিনল্যান্ডের পশ্চিম পার্শ্ব দিয়ে প্রবেশ করে বলে এটিকে আমরা বলেছি বা এটির নাম দেওয়া হয়েছে পশ্চিম গ্রিনল্যান্ডীয় স্রোত। এটি প্রথমে উষ্ণ স্রোত এবং পরবর্তীতে যখন সুমেরুর কাছাকাছি সুমেরু সাগরে পৌঁছে তখন এটি শীতল স্রোতে পরিণত হয়। তাহলে আমরা উষ্ণ উপসাগরীয় স্রোত তিনটে ভাগে ভাগ করা হয়েছে, এটা আমরা জানলাম। প্রথমে কি, এই স্রোতটি আটলান্টিকের মাঝামাঝি গিয়ে অর্থাৎ দক্ষিণ নিরক্ষীয় স্রোতের যে শাখাটি নিরক্ষরেখা অতিক্রম করে মেক্সিকো উপসাগরে প্রবেশ করে এবং এখানে একটা দীর্ঘতম বিশাল নদী মিসিসিপি নদী, এই নদীর পানি স্রোত এখানে যুক্ত হয়ে এটি উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়ে আটলান্টিক মহাসাগরের মাঝামাঝি এসে তিনটি শাখায় বিভক্ত হয়। প্রথম শাখাটি উত্তর আটলান্টিক স্রোত নামে নরওয়ে এবং সুইডেনের পার্শ্ব দিয়ে কোথায় সুমেরু সাগরে প্রবেশ করে। দ্বিতীয় শাখাটি এটি দক্ষিণ পূর্ব দিকে বেঁকে নিরক্ষ অঞ্চলের দিকে ধাবিত হয় এবং কি হয়, পরবর্তীতে উত্তর পূর্ব অয়ন বায়ুর প্রবাহের ফলে এটি পশ্চিম দিকে বেঁকে যায়। এটি ক্যানারি দ্বীপের পার্শ্ব দিয়ে প্রবাহিত হয় বলে এটাকে ক্যানারি স্রোত নামে অভিহিত করা হয়। তৃতীয় শাখাটি গ্রিনল্যান্ডের পশ্চিম পার্শ্ব দিয়ে সুমেরু সাগরে প্রবেশ করে। গ্রিনল্যান্ডের পশ্চিম পার্শ্ব দিয়ে এই স্রোতটি প্রবাহিত হয় বলে এটাকে পশ্চিম গ্রিনল্যান্ডীয় স্রোত নামে ধরা হয়। এরপরে উত্তর নিরক্ষীয় স্রোত, যেটি বলছিলাম যে ক্যানারি স্রোতের যে শাখাটি দক্ষিণ দিকে প্রবাহিত হয় হয়ে এটি উত্তর পূর্ব অয়ন বায়ু প্রবাহের ফলে এটি পশ্চিম থেকে পূর্ব দিকে বেঁকে প্রবাহিত হয়। নিরক্ষরেখার উত্তর পার্শ্ব দিয়ে এটি প্রবাহিত হয় বলে এটাকে উত্তর নিরক্ষীয় স্রোত বলে। এটি সম্পূর্ণ উষ্ণ স্রোত। তোমরা জানো যে নিরক্ষীয় অঞ্চলটা হচ্ছে কি, উষ্ণমণ্ডল। এই উষ্ণমণ্ডলে এই স্রোতটি হচ্ছে উষ্ণ স্রোত। এটি পূর্ব দিকে প্রবাহিত হয়ে উষ্ণ উপসাগরের স্রোতের দুটি শাখা বিভক্ত, একটি উত্তর পূর্ব দিকে বেঁকে উপসাগরের স্রোতের সাথে মিলিত হয়। দ্বিতীয় শাখাটি উত্তর ভারত মহাসাগরের দ্বীপপুঞ্জের পার্শ্ব দিয়ে উপসাগরের স্রোতের সাথে মিলিত হয়। এরপরে আমরা পাবো সুমেরু স্রোত। সুমেরু স্রোত তুমি দেখো, আমরা উপর দিকে কি, এটা সুমেরু সাগর। এই সুমেরু সাগর হতে একটি স্রোত একটি গ্রিনল্যান্ডের পূর্ব পার্শ্ব দিয়ে এবং একটি গ্রিনল্যান্ডের পশ্চিম পার্শ্ব দিয়ে দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হয়ে ল্যাব্রাডর দ্বীপের কাছে এসে এটি মিলিত হয়। এইটি সুমেরু স্রোত নামে পরিচিত। এটি সম্পূর্ণ শীতল স্রোত। সুমেরু সাগর হতে এই স্রোতটি আসে বলে এটি সম্পূর্ণ শীতল স্রোত। এটি হলো সুমেরু স্রোত নামে পরিচিত। এরপরে আসো ল্যাব্রাডর স্রোত। এই ল্যাব্রাডর সুমেরু স্রোতের যে দুটি শাখা ল্যাব্রাডরের দুই পার্শ্ব দিয়ে এসে দক্ষিণ পাশে এসে মিলিত হয়ে ল্যাব্রাডরের পার্শ্ব দিয়ে আরও দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হয়, একে ল্যাব্রাডর স্রোত বলে। এখন এটি শীতল স্রোত। এই ল্যাব্রাডর স্রোতটি শীতল স্রোত আর উষ্ণ উপসাগরীয় স্রোতটি হচ্ছে উষ্ণ স্রোত। দুই স্রোত পাশাপাশি চলার সময় এইখানে
তোমরা একটি কথা শুনে থাকবে শব্দ, সেটা হচ্ছে হিমপ্রাচীর। এই শীতল এবং উষ্ণ স্রোত, দুটি স্রোত পাশাপাশি চলার সময় এই অঞ্চলটাতে প্রচুর শীতের সঞ্চয় হয় বা উৎপত্তি লাভ করে। তোমরা জানবে শীতকালে যেরকম আমরা কুয়াশা পড়ে, সেখানে কুয়াশাচ্ছন্ন অবস্থা সৃষ্টি হয়। একে দূর থেকে এটা মানে সাদা প্রাচীরের ন্যায় একটা অবস্থান করে এরকম মনে হয়, এই জন্য এটাকে বলা, এই জায়গাটাতে বলা হচ্ছে হিমপ্রাচীর। এরপরে আমরা পাবো গিনি স্রোত। গিনি স্রোত ক্যানারি স্রোতের একটি শাখা আরও দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে নিরক্ষরেখা অতিক্রম করে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সাথে বিলীন হয়ে যায়। এইটাকে বলা হচ্ছে ক্যানারি স্রোত। এই স্রোতটাকে বলা হচ্ছে ক্যানারি স্রোত। এটি শীতল স্রোত এবং পরবর্তীতে উষ্ণ স্রোতে পরিণত হয়। শীতল স্রোত কেন এই অঞ্চলে এখানে বলেছি যে এইটি একটি ওই যে সুমেরু স্রোতের একটি শীতল স্রোত গভীর সমুদ্র দিয়ে এসে এই স্রোতের সাথে মিলিত হয় বলে এটাকে, এই অঞ্চলটাকে, এই স্রোতটি শীতল স্রোতে পরিণত হয়। এরপরে আমরা ইরমিজান স্রোত। এই সুমেরু সাগর থেকে আরেকটি স্রোত উৎপত্তি লাভ করে এই ইরমিজান এর কাছাকাছি এসে এটি বিলীন হয়ে যায় উত্তর আটলান্টিক স্রোতের সাথে। এটি ক্ষুদ্র স্রোত, এটিও একটি শীতল স্রোত। এই স্রোতটি ইরমিজান স্রোত নামে পরিচিত। আমরা এরপরে পাবো নিরক্ষীয় বিপরীত স্রোত। 7 নম্বর নিরক্ষীয় বিপরীত স্রোত। তোমরা দেখো, আমরা গত ক্লাসে বলছিলাম দক্ষিণ নিরক্ষীয় স্রোত, এটি নিরক্ষরেখার দক্ষিণ পার্শ্ব দিয়ে কোথাও পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয় এবং এখানে দক্ষিণ আমেরিকার সেন্ট রক অঞ্চলে বাধাপ্রাপ্ত হয়ে দুটি শাখা বিভক্ত হয়। একটি নিরক্ষরেখা অতিক্রম করে উষ্ণ উপসাগরের স্রোত আমরা বলছি, আর নিরক্ষরেখার উত্তর পার্শ্ব দিয়ে পূর্ব দিক হতে একটি স্রোত, এটিও পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয় হয়ে এটি বেঁকে উষ্ণ উপসাগরীয় স্রোত এবং পশ্চিম ভারতের দ্বীপপুঞ্জের দক্ষিণ পার্শ্ব দিয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়, এটিও উষ্ণ উপসাগরীয় স্রোতের সাথে মিলিত হয়। এর মাঝামাঝি অঞ্চলে এই পশ্চিম থেকে পূর্ব দিকে একটি স্রোত, পূর্ব দিকে একটি স্রোত প্রবাহিত হয়। নিরক্ষীয় অঞ্চল দিয়ে এটি প্রবাহিত হয় বলে এটিকে নিরক্ষীয় বিপরীত স্রোত বলা হয়। কারণ উত্তর নিরক্ষীয় স্রোত সেটি পূর্ব থেকে পশ্চিম দিকে, দক্ষিণ নিরক্ষীয় স্রোত সেটিও পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়, কিন্তু এর মধ্যবর্তী অঞ্চল দিয়ে একটি স্রোত পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে নিরক্ষীয় বিপরীত স্রোত। এটি সম্পূর্ণ উষ্ণ স্রোত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আটলান্টিক মহাসাগরীয় স্রোতটি শেষ করলাম। গত ক্লাস আমরা দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় স্রোত শেষ করেছি, আজকে উত্তর আটলান্টিক। তোমরা নিশ্চয়ই এরপরে বই দেখে সুন্দর করে আমার ক্লাসটি যদি তোমরা একটু অনুধাবন করে পড়ো তাহলে সুন্দর বুঝবে। আর পরবর্তীতে কলেজ স্কুলেতে তোমাদের সাথে আমাদের সাক্ষাতে ক্লাস হবে। তো এতদিনে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং যতদূর সম্ভব স্বাস্থ্যবিধি মেনে তোমরা সুস্থ থাকবে, এই কামনায়। ধন্যবাদ সবাইকে।